খালেদা জিয়া অপরাধ না করে যদি জেল খাটতে পারেন, মৃত্যুর দ্বারপ্রান্তে তাকে ঠেলে দেওয়া হচ্ছে, চিকিৎসা নিতে দেয়নি, শেখ হাসিনা কেন দিল্লিতে থাকবে? কোন ক্রাইটেরিয়ায়? ইউনূস সাহেব যেভাবে দিল্লিকে আপনার আমাদের নিরাপত্তার বিষয়ে পরিষ্কার জবাব দিয়েছেন, ঠিক একইভাবে তার আমি মনে করি স্ট্রং মেসেজ দেওয়া উচিত আমাদের ফরেনার আপনার উপদেষ্টাকেও, যে হাসিনাকে দেশে ফেরাতে হবে, দেশের মানুষের এটা ডিমান্ড। এবং আমি এখানে অবশ্যই সামরিক বাহিনীর প্রতি আমি অনুরোধ রাখবো, আপনারা সেই সময় উত্তপ্তকর পরিস্থিতিতে আপনারা প্রাণে বাঁচিয়েছেন, অবশ্যই আমরা চাই না যে জনগণ আইন তুলে নিয়ে আপনার পিটিয়ে রাস্তায় মেরে ফেলুক, কিন্তু এই যে সামরিক বাহিনীতে সামরিক ছাউনিতে যারা আশ্রয় নিয়েছিল, সামরিক বাহিনীকে এত গালিগালা, জিয়াউর রহমান 400 টাকার মেজর, তার বাসির ফুদে দেশ স্বাধীন হয় নাই, কত ধরনের অপমান, অপদস্থ, লাঞ্ছনা, শেষ পর্যন্ত কিন্তু ওই মন্ত্রী থেকে শুরু করে আপনার এমনকি এখানকার দু একজন ওই যেই বিদেশিরা শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছিলেন ক্ষমতা থাকতে, তারাও কিন্তু ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। কাজী ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিয়েছিল, আমার মনে হয় সেই পরিচয়টা এক্সপোজ করা দরকার সামরিক বাহিনীর স্বচ্ছতার জন্য। আমি একটা কথা পরিষ্কারভাবেই বলি, যে যাই বলেন, আমি বর্তমান সেনা প্রধানের যে ভূমিকা সেটাকে আমি স্যালুট জানাবো। তিনি আপনার যে ছাত্র জনতার পাশে থেকে যে পজিটিভ ভূমিকা নিয়েছেন, তারা যদি শেখ হাসিনার মতোই লাইন নিতেন তাহলে আমাদের আরো ব্লাডশেড হতো, আরো প্রাণ যেত। এইরকম একটা ভঙ্গুর অবস্থার মধ্যে সামরিক বাহিনী যে গার্ডস দেখিয়েছে, তারা যে দেশপ্রেমের নজির দেখিয়েছে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু একই সাথে এটাও আমি তাদের কাছে আবেদন জানাবো যে আপনাদের ওইখানে যারা 426 জন 64 জন আশ্রয় নিয়েছিল, তাদের পরিচয়টা আপনাদের আইএসপির মাধ্যমে, 626 তাদের পরিচয়টা আইএসপির মাধ্যমে প্রকাশ হওয়া দরকার, না হলে জনগণের মধ্যে আপনাদের সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হবে। আমরা বিশেষ করে দাবি জানাবো যে নামগুলো অতি দ্রুত প্রকাশ করা হোক। এবং আমি এই প্রসঙ্গে আরো দু একটি কথা বলতে চাই, যে ধরেন আমরা আওয়ামী লীগের আমলে দুদু ভাইরা গায়েবী মামলার শিকার হয়েছেন, সংশ্লিষ্টতা নাই, দেশের বাইরে আছেন, তারপরেও দেশে মামলা হয়েছে। তো এই সাবেক সরকারের পতনের পরে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, সেখানেও কিন্তু একই ধরনের কিছু ঘটনা ঘটছে, যে আপনার এজাহারগুলোর ধরন ওই আগের প্যাটার্নে। তো কাজে এটি কিন্তু এই সরকারের কাজকে প্রশ্নবিদ্ধ করবে। ধরেন সালমান এফ রহমানকে ঢাকা কলেজের সামনে ছাত্র হত্যার অভিযোগে অভিযুক্ত না করে তারা যেখানে ধরতে পারবে আপনি শেয়ার বাজার লুট করছে, ব্যাংক লুট করছে, ওই গ্রাউন্ডে কিন্তু স্পষ্ট মামলা দেওয়া যায়। কিংবা সাকিব আল হাসান আমাদের খেলোয়াড় হতে পারেন, তাকে আপনার জুয়ারি, তারপর অর্থ পাচার করেছেন, মানি লন্ডারিং ইনভলভ, জমি দখল করেছেন, এরকম কিছু রেকর্ড আছে। এই সুস্পষ্ট অভিযোগ কিন্তু মামলাগুলো দেওয়া যায়। তো এখন অনেক জায়গায় মামলা হচ্ছে, এমনকি আশ্চর্যজনক হচ্ছে কোনো মামলায় ইনক্লুড করতে চাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনের ফর্মুলেশন থেকে শুরু করে গাইডেন্স, আমি এইটুকু বলতে পারি, আমার যতটুকু সংশ্লিষ্টতা না থাকলে তো 18 তারিখে আমাকে গ্রেপ্তার করতো না। হাসিনার পতন হচ্ছে 5 তারিখ, আমাকে কেন 18 তারিখ গ্রেপ্তার করলো? বিএনপির আমির খসরু মাহমুদ সাহেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী সাহেব থেকে শুরু করে উত্তর দক্ষিণের নেতারা একসাথে রিমান্ডে ছিলাম। এবং আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এরকম রিমান্ডে কারোর সাথে এই ধরনের বর্বর আচরণ করা হয়েছে, সিনিয়র রাজনীতিবিদ ঝুলাইয়া আপনার পায়ে টর্চার করার, এবং দিনের রুটিন 2-3 বার। এটা শুধু আমার সাথে না, আমি দেখেছি যে বিএনপির সিনিয়র নেতাদের সাথে একই কাজ হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল মুরব্বী মানুষ, তার সাথেও অনেক ধরনের জঘন্য আচরণ করা হয়েছে। তো এই যে রাজনৈতিক দলগুলোর কিন্তু ব্যানার ছাড়া কিন্তু ছাত্রদের পাশে সবসময় ছিল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে তাদেরকে গাইড দেওয়া, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য রাজনৈতিক দলের টপ লিডাররা কিন্তু ছাত্র নেতৃবৃন্দ যারা ফোকাসে ছিলেন তাদের সাথে ওভার ফোনে কথা বলেছেন, আশ্বস্ত করেছেন এবং সব ধরনের সাপোর্ট দিয়েছেন। তো কাজে এই কারণে আমি এই জন্য বলছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের ভাষণে কিন্তু দুটো কথা যেটা ছিল, যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা, আমাদের সমর্থনকারী জনতা, ছাত্র জনতা, সেখানে ছাত্র জনতা এটা একটা জেনারেল টার্ম এস্টাবলিশ করে, কিন্তু আবার রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি একটা এক্সক্লুড করার বা তাদের কন্ট্রিবিউশনটাকে আড়াল করার একটা প্রচেষ্টা হচ্ছে। সেই জায়গা থেকে আমি বলবো যে নো, এইখানে রাজনৈতিক দলগুলোর এই যে হঠাৎ করে তো একটা বিপ্লব ঘটে নাই, গত 15 বছরের যে ধারাবাহিক অত্যাচার, নির্যাতন, গুম, খুন, অনেকগুলো ইনহিউম্যান ঘটনা মানুষকে টাচ করেছে, যার একটা বিস্ফোরণ ছিল এইটা। তো কাজেই সেইখানে এই যে রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন, সেটাকে মূল্যায়ন করতে হবে, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে, এবং বিরোধী বিশেষ করে দলের নেতৃবৃন্দকে সেই যথাযোগ্য মূল্যায়নটা করতে হবে। আমি এই কথাটা বললাম এই কারণে, যেখানে আমরা আন্দোলন করে জেলে গেলাম, আমার ছোট ভাই কোর্টে খোঁজ নিতে গেছে, তাকেও ভিতরে ঢুকাইছে। সেইখানে আমাদের দলের আইন সম্পাদক ঢাকা উত্তরের, যদিও মামলাটা করেছে এক বিএনপি নেতা, তার মামলার আসামি করে দিয়েছে। যদিও আমি সেটা বিএনপির দায়িত্বশীল পর্যায়ে জানিয়েছি যে এই ধরনের লোকাল কনফ্লিক্ট, লোকাল বিভিন্ন গ্রুপিং এর কারণে এরকম বিভিন্ন ধরনের লোক সংশ্লিষ্ট না, তাদেরকে ঢুকানো হচ্ছে। তো
তো এটা এই জন্য আমি অ্যালার্ট করবো, এই কারণে পুলিশের এখন যারা মামলাগুলো নিচ্ছে তাদেরকেও যেমন এটা খেয়াল রাখতে হবে, মামলাগুলো যারা দায়ের করছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে। এবং আমাদের জন্য উদ্বেগের বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের গত 3 টার্মে যারা এই বিনা ভোটে এমপি ছিলেন তাদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে মামলা হয়নি। যারা আমলা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হচ্ছে না। কিংবা যে সমস্ত অফিসাররা এই যে প্রশাসনিক যে দুর্বৃত্তায়ন ঘটিয়েছেন, এখনো দেন ডিবি হারুনের মতো লোককে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। এখনো এরকম আরো অফিসাররা আছে, সেটা মিলিটারি অবশ্যই যে ভূমিকা নিয়েছে তার জন্য আমরা সবাই প্রশংসা করি, তাদের প্রতি সম্মান জানাই। কিন্তু একইভাবে জিয়াউল হকের মতো যে যারা আপনার কালপ্রিট ছিলেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা দরকার, সেগুলো কিন্তু হচ্ছে না। এইগুলো যদি না হয় তাহলে কিন্তু আবহাওয়াটা খুব খারাপের দিকে যাচ্ছে। কাজেই এই রাজনৈতিক দল সরকারকে এইখানে নজর দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কি রোড ম্যাপটা আপনি প্রত্যাশা করেন? দুদুভাই যেটা বলেছেন, আমরা কিছু বেসিক রিফর্ম চাই, যেটা ইনিশিয়েটিভটা এই গভর্নমেন্ট শুরু করুক, বাকিটা শেষ করবে ইলেক্টেড গভর্নমেন্ট। যেরকম সেই গভর্নমেন্ট যাই করুক সেটা কিন্তু একটা ইলেক্টেড পার্লামেন্ট দ্বারা রেটিফাই করতে হবে। এখন তারা অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিয়ে নিল, পরের গভর্নমেন্ট যদি সেটাতে একমত না হয় তাহলে কিন্তু তার ওই সিদ্ধান্ত টিকবে না, বিকজ এখানে কোনো পার্লামেন্ট নাই কোনো ল পাস করার। তো সেই ক্ষেত্রে এই জন্যই আমরা সবাই বারবার এই কথাটা বলছি যে বিশেষ করে এখন তো স্বাভাবিকভাবে পাওয়ার পার্টি যারা ছিল গায়ের জোরে থেকে চান তো হাওয়া, কাজে এখন অপোজিশন পার্টি নেক্সট গভর্নমেন্ট ফর্ম করবে। সুতরাং এই গভর্নমেন্টকে কাজ করতে হবে অপোজিশন পার্টিগুলোকে আশ্রয় নিয়ে। এখন প্রাথমিকভাবে আমরা মনে করি তারা বিচার বিভাগ 2007 সালে পৃথক করা হয়েছে নির্বাহী বিভাগ থেকে, সেখানে এখনো পরিপূর্ণ স্বাধীন হয় নাই। যেমন আমরা যদি বলি যে নিম্ন আদালতের আপনার এই পদোন্নতি নিয়োগ, এটা যদি আপনার উচ্চ আদালতের দেয় এবং এটা যদি চিফ জাস্টিস ন্যস্ত করে, প্লাস হচ্ছে আপনার এই আদালতের উপরে যে আপনার সংসদের যে ছড়ি ঘুরানো, এটা কমাতে হবে। সেটা বিচার বিভাগের কিছু রিফর্ম করতে পারে। প্রশাসনিক রিফর্মের ক্ষেত্রে আমরা যেটা বলছি, এই প্রতিষ্ঠানগুলোকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, যে বেনজির আজিজ যে তৈরির প্রক্রিয়াটা, এখানে প্রমোশনের জন্য যেন কোনো অফিসারের রাজনৈতিক নেতাদের বাসায় ফুল দিতে না হয়। আমি একটা বিষয় আতঙ্কিত হচ্ছে, এখন আমার কাছে অনেকে আসছে সচিব হিসেবে তাকে সুপারিশ করার জন্য প্রয়োজনে কোটি টাকা তিনি দিবেন। আমার কাছে অনেক আছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তাকে সুপারিশ করার জন্য প্রয়োজনে তিনি 50-60 লাখ টাকা দেবেন। তাহলে এই যে আমার মতো ছোট মানুষের কাছে যদি এরকম কোটি টাকা নিয়ে দেন দরবার আসে, নিশ্চয়ই আরো সিনিয়র পলিটিশিয়ানদের জন্য শত শত হাজার কোটি টাকার অফার নিয়ে যাচ্ছে। তাহলে এই লোকগুলো যদি কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে আবার ঢুকে যায় তাহলে তো সিস্টেমের পরিবর্তন হবে না। তাহলে এই যে প্রশাসনের রিফর্মের জন্য সৎ সাহসী অফিসারদেরকে প্রমোটেড করতে হবে, একই সাথে নিউ রিক্রুটমেন্ট প্রয়োজন। আমরা যেটা বলেছি, এই যে গণ অভ্যুত্থানে ছাত্রদের যে তেজ এবং ছাত্রদের যে প্রতিবাদী চেতনা, যে বিপ্লবী চেতনা, তার সামনে একজন সহপাঠী মারা যাচ্ছে, তিনি তাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আবার তিনি ডিফেন্সে নেমে গেছেন। তো আমি মনে করি এখনকার এই তরুণদেরকে বেছে বেছে তাদের মধ্যে থেকে পুলিশ কিংবা অন্যান্য বাহিনী যেখানে ভ্যাকেন্সি আছে তার অতি দ্রুত একটা রিক্রুটমেন্ট করা দরকার। প্রশাসনিক রিফর্মের পাশাপাশি আমরা মনে করি যে অনতি বিলম্বে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনের একটা আইন করে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া দরকার। এরকম কিছু বেসিক রিফর্ম করে অনতি বিলম্বে, আমি মনে করি যেটা ভাই বলেছেন 1 বছরের মধ্যে, আমি মনে করি 6 মাস থেকে 1 বছরের মধ্যে তারা সম্ভব এবং এর মধ্যেই করতে হবে।